প্রিয় সাংবাদিক, আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য, নির্বাহী কমিটির সদস্য খন্দকার আহসান হাবিব, অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব, ফুরকানি আলম, জনাব তাপস পাঠান ও জনাব সরওয়ার আজম, কৃষক দলের সংগ্রামী নেতা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সম্রাট। আমার পাশে আছেন আমাদের অত্যন্ত কাছের লোক, আপনারা জানেন জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের যে সমস্ত মোকদ্দমা পরিচালনা করেন সেই বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম। আমার পাশে আছেন জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের স্ত্রী মিসেস ফারহাদ কাদের চৌধুরী, তার একমাত্র কন্যা আমাদের অত্যন্ত স্নেহাস্পদ ফারজিন কাদের চৌধুরী, এবং আমার কনিষ্ঠ ছোট ভাই ব্যারিস্টার পারভেজ আহমেদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জাতীয় জীবনের এক যুগ সন্ধিক্ষণে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর সামনে আমাদের কিছু বক্তব্য তুলে ধরতে চাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 16 ডিসেম্বর 2010 তারিখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, জাতীয় সংসদের বয়োজ্যেষ্ঠ ও বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বর্তমান সরকার পুনরূপ গ্রেপ্তারি পরোয়ানা ব্যতীত মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে তাকে অমানবিক নির্যাতন করা হয়, এমনকি তার শরীরে বৈদ্যুতিক শক দেওয়া হয়। নির্যাতন সইতে না পেরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। নির্যাতনের এক পর্যায়ে খুব ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কোনরূপ চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে গোয়েন্দা অফিসে ফিরিয়ে এনে 5 দিনের রিমান্ডে নিয়ে 22 ডিসেম্বর পর্যন্ত নির্যাতন করা হয়। বর্তমানে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী মারাত্মক অসুস্থ অবস্থায় কারাগারে বন্দী। আপনারা জানেন যে গত 2 মাস পূর্বে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সরকারকে আদেশ দিয়েছিলেন, কিন্তু তিনি যাতে চিকিৎসা না নিতে পারেন সেজন্য সরকার হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজের নিকট থেকে স্থগিত আদেশ নেন। ফলে তিনি বিনা চিকিৎসায় কারাগারে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। তার জীবন যে কোনো মুহূর্তে বিপন্ন হতে পারে। বর্তমান জাতীয় সংসদের একজন সম্মানিত সদস্য যে সকল সুযোগ সুবিধা পান তা থেকে তাকে বঞ্চিত করে রাখা হয়েছে। সকল অধিকারকে খর্ব করা হয়েছে। একজন সংসদ সদস্যকে গ্রেপ্তারের পূর্বে জাতীয় সংসদের স্পিকারের অনুমতি নিতে হয়, সরকার সেটাও প্রয়োজন মনে করে নাই। তিনি কারাগারে ডিভিশন পাওয়ার হকদার, অথচ সরকার অন্যায়ভাবে ডিভিশন না দিয়ে সাধারণ কয়েদিদের সাথে রেখেছে। সরকারের এই নির্যাতন ও জুলুমের প্রতিবাদ ও নিন্দা জানাবার ভাষা আমাদের জানা নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রায় 39 বছর পূর্বের মীমাংসিত ঘটনাকে বর্তমান সরকার তার ব্যর্থতাকে আড়াল করার জন্য মানুষের দৃষ্টিকে অন্যদিকে প্রবাহিত করার এক হীন প্রচেষ্টায় আশ্রয় নিয়েছে। বর্তমান সরকার প্রধান নির্বাচনের পূর্বে দেশবাসীকে 10 টাকা কেজি চাল খাওয়াবেন বলে অঙ্গীকার করেছিলেন। ঘরে ঘরে চাকুরি, সবার ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে চেয়েছিলেন। সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন এবং দুর্নীতি মুক্ত দেশ উপহার দিতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবে কিছুই দিতে পারেন নাই। দিন বদলের নামে সরকার ছাত্রলীগকে দিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাসীদের আস্তানা বানিয়েছে। চাকরি দেওয়ার পরিবর্তে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করেছে। খাবার, পানি, গ্যাস ও বিদ্যুতের অভাবে সারা দেশে হাহাকার চলছে। আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আর 10 টাকার পরিবর্তে সাধারণ মানুষকে 50 টাকার কেজি চাল খেতে হচ্ছে। প্রতিবেশী দেশের সীমান্ত রক্ষীরা আমাদের নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে। শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। বর্তমান সরকার সেদিকে নজর না দিয়ে নতুন করে যুদ্ধ অপরাধ ইস্যু সৃষ্টি করেছে এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ফিরিয়ে দেওয়ার মিথ্যা প্রচেষ্টা চালাচ্ছে। গত 16 ডিসেম্বর জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করার পর 19 ডিসেম্বর বর্তমান সরকার গঠিত তদন্ত কমিটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে তাকে গ্রেপ্তার করার জন্য প্রার্থনা করে। উক্ত আদালত তাকে আটক
রাখার নির্দেশ দেন, সেই নির্দেশ মোতাবেক বর্তমানে তিনি আটক আছেন। সাংবাদিক বন্ধুগণ, যুদ্ধাপরাধীর বিচার যে কি সেটা ক্রমেই অস্পষ্ট থেকে অস্পষ্টতর হচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তথ্যানুসন্ধান কাজ শুরু হয়। মরহুম, আমি শ্রদ্ধার সাথে নাম উচ্চারণ করতে চাই, মরহুম শেখ মুজিবুর রহমানের সরকার পাকিস্তান সেনাবাহিনীর 1015 জনকে প্রাথমিকভাবে যুদ্ধ অপরাধী বলে চিহ্নিত করে। এক্ষেত্রে যাতে কোনো ভুল বা অবিচার না হয় সে কারণে মরহুম শেখ মুজিবুর রহমানের সরকার বিষয়টি ব্যাপকভাবে যাচাই বাছাই করে এবং পাকিস্তান সেনাবাহিনীর 195 জনকে চূড়ান্তভাবে যুদ্ধ অপরাধী বলে চিহ্নিত করেন। এখানে মনে রাখতে হবে যে সেনাবাহিনীর 95,000 সদস্য যুদ্ধ শেষে আটক হয়েছিল। যদি 30 লাখ মানুষ 1971 সালে স্বাধীনতা যুদ্ধে নিহত হয়ে থাকে, তাহলে পাকিস্তান সেনাবাহিনীর প্রত্যেক সদস্য গড়ে কমপক্ষে 30 জন বাংলাদেশিকে হত্যা করেছে। কিন্তু যুদ্ধ শেষে ওই 95,000 সৈন্যের সবাইকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়নি। মুজিব সরকারের বিবেচনায় যুদ্ধ অপরাধ করেছিল মাত্র 195 জন। সেই যুদ্ধ অপরাধীদের তালিকায় একজনও বেসামরিক লোক ছিল না। স্বাধীনতা যুদ্ধের পর 1972 সালের জুলাই মাসে সিমলায় ভারত পাকিস্তানের মধ্যে যে চুক্তি হয়েছিল, তাতে বাংলাদেশের পক্ষে ভারত পাকিস্তানকে কথা দিয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার হবে না এবং পাকিস্তানের সব যুদ্ধবন্দীকে ফেরত পাঠানো হবে। 195 জন যুদ্ধ অপরাধী সহ 95,000 পাকিস্তানি সৈন্য ভারতের মাটিতে রাখা হয়েছিল। এরপর 1974 সালের এপ্রিল মাসে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা দিল্লির হোটেল অশোকায় বৈঠক করে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। সেই চুক্তির আলোকে 195 জন যুদ্ধ অপরাধী সহ সব যুদ্ধবন্দীকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর শরণ সিং এবং পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজিজ আহমেদ। এরপর মরহুম শেখ মুজিবুর রহমান তৃপ্ত কণ্ঠে জানিয়ে দিয়েছিলেন, বাংলার মানুষ দেখিয়ে দিল তারা ক্ষমা করতে জানে। যুদ্ধ অপরাধীদের বিচারের ইস্যুটি সেখানেই পরিসমাপ্তি ঘটে। যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়টা যে সার্বক্ষণিক সেটা আওয়ামী লীগ জানে না তা নয়। সে কারণে 19 ডিসেম্বর 2008 তারিখে একটি অস্বাভাবিক নির্বাচনে বিপুল বিজয়ের পর বাংলাদেশ 3 মন্ত্রী সম্মেলন কেন্দ্রে যুদ্ধ অপরাধীর বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, নির্বাচনেই তো জনগণ তাদের বিচার করে দিয়েছে। এক্ষেত্রেও তার ইঙ্গিত খুব স্পষ্ট ছিল, যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়টা সহজ নয়। এখন যুদ্ধ অপরাধীর বিচারের যে দাবি, সে বিচার করা হবে। শেখ মুজিব সরকারের আমলে চিহ্নিত 195 যুদ্ধ অপরাধীর মধ্যে যারা এখনো বেঁচে আছে তাদেরকে কি ফিরিয়ে এনে বিচার করা হবে, নাকি নতুন করে কাউকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে? যুদ্ধ অপরাধীদের বিচারের ইস্যুটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। এই মতলবী রাজনীতি সামাজিক শৃঙ্খলা বিনাশ ঘটাবে, তাতে আওয়ামী লীগের বা বর্তমান সরকারের লাভ হবে বলে মনে হয় না। 1972 সালে শেখ মুজিব স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংগঠিত অপরাধগুলোকে 2 ভাগে ভাগ করেছিলেন। তার একটি ছিল যুদ্ধ অপরাধ, অপরটি পাকিস্তান বাহিনীর দালাল। সেই দালালের বিচারের জন্য 1972 সালের 24শে জানুয়ারি শেখ মুজিবুর রহমান সরকার বাংলাদেশে দালাল আইন জারি করেন।